ভারত থেকে আসা যাত্রীরা শাহজালাল বিমানবন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেলের যে স্ক্যানিং মেশিন রয়েছে সেখানে তাদের লাগেজগুলো স্ক্যানিংয়ে না দিয়ে কেন এভাবে পালিয়ে বের হয়ে যাচ্ছেন। স্লোগান আবার দিচ্ছে ওই মুখী ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল। এইগুলা যেটা দেখবেন সেটা দাবদানি দিবেন, কোথাও এদের দাঁড়াবার দিবেন না। এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি। 4 আগস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে, খুনি হাসিনার পক্ষে প্রকাশ্যে স্লোগান দিছে, তারপরে 6 মাস ঘুরে বেড়াচ্ছে, পোস্টিং নিয়ে বসে আছে পাগলগঞ্জে। গত 6 মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালাই গেছে সরকারি চাকরি করে, কেউ কিছু বলে দিব্যি ঘুরে বেড়াতেছে। বাসা বোধহয় সেগুন বাগিচা বা পল্টন। ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা 2018 সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা 3-খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে, তাও সে আছে। শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী ডায়াপার পরা ওয়াহিদুদ্দিন মাহমুদ। 30 সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর, ওই মাউসির সামনে স্লোগান মাস্টার কে নামও পাওয়া গেছে। 1 নম্বর তরিকুল ইসলাম 35তম বিসিএস, সাদিয়া সুলতানা 35তম বিসিএস, দিদারুল ইসলাম 34তম বিসিএস, আর মুকিব মিয়া যে স্লোগান দেওয়া 33তম বিসিএস, বিজয় কুমার ঘোষ 24তম বিসিএস, স্বরূপ কাহালি 24তম বিসিএস ওই স্লোগান দিচ্ছে, স্বরূপ কাহালি স্লোগান দিচ্ছে। জাফর আলী 16 বিসিএস, ওই এই প্রোগ্রামের মূল আয়োজক। মনিরুল ইসলাম 24 বিসিএস, ডক্টর এনামুল হক 24 বিসিএস। এরা কে কোথায় আমরা জানতে চাই। এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা, তারপরে ওদের ধরেছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেলের দৃশ্য এটি। ভারত থেকে আসা যাত্রীরা শাহজালাল বিমানবন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেলের যে স্ক্যানিং মেশিন রয়েছে সেখানে তাদের লাগেজগুলো স্ক্যানিংয়ে না দিয়ে কেন এভাবে পালিয়ে বের হয়ে যাচ্ছেন। সেখানে নিয়োজিত যারা ছিলেন তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন তারা, কেনই বা এভাবে স্ক্যানিং মেশিনের ভেতরে লাগেজগুলো না দিয়ে 30 থেকে 40 জন যাত্রী একযোগে কাস্টমসের গ্রিন চ্যানেল ভেঙে এভাবে বেরিয়ে যাচ্ছেন। কি ছিল সেই লাগেজের ভেতরে, আর কেনই বা স্ক্যানিং মেশিনে লাগেজগুলো দিলেন না, সেখানে দায়িত্বরত কর্মকর্তারা কতটুকু দায়িত্ব পালন করেছেন, এর সবকিছুই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। ছিল সেই লাগেজে, যার কারণে এভাবে যাত্রীরা স্ক্যানিং মেশিনের ভেতরে তাদের লাগেজ না দিয়ে পালিয়ে বেরিয়ে গেলেন। তবে কাস্টমস কাউকে আটক করতে পারেনি। আজকে আমাদের সকাল 7টার দিকে ক্রাশিং প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম চলতেছে। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা 7-8 জনের একটা টিম কাজ করতেছি। এই কাজ করতে যেয়ে আমরা যেখানে পাইলাম যে এই সিগারেটগুলো, যে সিগারেটের পরিমাণ প্রায় আনুমানিক 2000 কার্টুন সিগারেট, প্রতি কার্টুনে 200 পিস সিগারেট থাকে। তো 2000 কার্টুন সিগারেট, যার আনুমানিক মূল্য প্রায় 30 লক্ষ টাকা। এই পরিমাণ সিগারেট এখানে আজকে ধরা পড়ছে। এয়ারপোর্টে সাধারণত এত পরিমাণ সিগারেট সাধারণত ধরা পড়ে না, আজকে প্রচুর পরিমাণ সিগারেট। বিমানবন্দরে কাস্টমস যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি আমদানি নিষিদ্ধ পণ্য রোধ করা, দেশের ভেতরে ক্ষতিকারক সামগ্রী প্রবেশ না করা, রাজস্ব সংগ্রহ করা, চোরা চালান প্রতিরোধ করা এবং দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কাস্টমস। একটি চক্র সংস্থাটির কাজে বাধা সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। কারণ আমদানি নিষিদ্ধ পণ্য রোধ করতে সংস্থাটি যখন অভিযান পরিচালনা করে তখনই এই চক্রটি
হট্টগোল শুরু করে। এমনকি সম্মানিত প্রবাসীদের সহানুভূতি কাজে লাগিয়ে সেই চক্রটি দাবি করে স্ক্যানিং এর নামে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে। তবে আমদানি নিষিদ্ধ পণ্য আনা যাত্রীদের পাসপোর্ট চেকিং করে দেখা যায় এরা কেউই প্রবাসী নয়, বরং তারা চোরাচালানকারী। আর এরাই প্রবাসীদের সুনাম এবং সহানুভূতি কাজে লাগিয়ে কাস্টমসের নামে দুর্নাম রটাচ্ছে। এদিকে কাস্টমস বলছে চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান চলবে, আর যেসব যাত্রীরা স্ক্যানিং না করে কাস্টমসের গ্রিন চ্যানেল ভেঙে পালিয়ে গিয়েছে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিমানবন্দরে নিয়োজিত একাধিক সংস্থা কাজ করছে বলে জানা গিয়েছে। জুনায়েদ আহমেদ পলক গত বছরের 14 আগস্ট গ্রেপ্তারের পর যখনই আদালতে তোলা হয়েছে তখনই তিনি আলোচনায় ফেরার চেষ্টা করেছেন। যখন সে পতিত সরকারের মন্ত্রী ছিলেন তখনও ছিলেন সরকার এবং রাজনীতির আলোচনার অন্যতম চরিত্র। পুলিশের সাথে দুর্ব্যবহার করে হয়েছেন বিতর্কিত। মেম্বার অফ পার্লামেন্ট 15 বছর, ক্যাবিনেটের সদস্য 8.5 বছর, তারপরেও আমি এলএলবি কমপ্লিট করেছি। আপনি যেরকম পুলিশ হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী, আমি একজন আইনজীবী এবং আইন প্রণেতা। আদালত প্রাঙ্গণে কখনো মোনাজাত সহ বিভিন্ন অঙ্গভঙ্গি, কখনো নানা মন্তব্য করে আলোচনায় থেকেছেন। কারাগারে বৈষম্যের শিকার হচ্ছেন বলে হাস্যরসে পরিণত হয়েছিলেন, কারণ তাদের পতন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে। আজ সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করতে তাকে ঢাকায় আনা হয়। শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় নতুন ষড়যন্ত্রের বার্তা দিলেন পলক। বললেন রুখে দাঁড়াতে। প্রশ্ন জেগেছে তার এই রুখে দাঁড়ানো কি নতুন বাংলাদেশের বিরুদ্ধে? এই মন্তব্যের পরে বিড়বিড় করছিলেন। তখন কেউ কেউ বলছিলেন তাকে তসবি দিতে। গত 20 জুলাই রাজধানীর বাড্ডায় ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল 3টায় গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এই ঘটনায় তার পরিবার গত 21 আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পলকের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন। স্বাভাবিকভাবে ওনারা যখন কোর্টে আসেন তখন ওনাদের কিডনি নাই, ফুসফুস নাই, ওনারা অসুস্থ, ওনাদের এই রোগ সেই রোগ, কিন্তু যখন ওনারা রাজপথে থাকেন, মিডিয়ার সামনে আসেন, মানুষকে হত্যা করার নির্দেশ দেন, তখন তাদের আমরা কোনো রোগ দেখি না। এ পর্যন্ত বিভিন্ন মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 58 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন বলে দাবি করেছেন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে কথা বলতে বলতে এক পর্যায়ে কাঁদতে থাকেন। আদালতকে বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। দেশে যদি সত্যিকারের আইনের শাসন থাকতো তাহলে তাকে এভাবে হয়রানি করা হতো না। সে অবৈধ এমপি, অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী, তাকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকের এই হত্যা মামলা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন।